কোথায় অপর্ণা সেন, কোথায় কৌশিক বাবুরা, তারা যে রাস্তায় নেমেছিলেন, আজকে তারা কোথায়? তো এখন এই যে ও কে কি গান গাইবে সেটা নিয়ে তারা কোনো কথা বলছেন না কেন? সেকুলার গান গান, সেকুলার গানটা কোনটা? তারা পাকিস্তানে যান, বাংলাদেশে যান, সেখানে গিয়ে সেকুলার গান শুনুন। এখন ওই যারা প্যাটিস প্রেমী হয়েছিলেন তারা কোথায়? প্যাটিস প্রেমীদের তো কালকের থেকে আজ পর্যন্ত মার্কেটে একবারও দেখলাম না। যারা বলছিলেন কে কি খাবে সেটা কারা ঠিক করবে, তো এখন এই যে ও কে কি গান গাইবে সেটা নিয়ে তারা কোনো কথা বলছেন না কেন? লগ্নজিতা যে গানটি গাইতে গেছেন সেটি শ্যামা সঙ্গীত, একটি সিনেমার মধ্যে সেটি ব্যবহার করা হয়েছে যার মধ্যে মায়ের কথা আছে। তো প্রশ্ন হচ্ছে, এরা সেই জেহাদি আজকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ঢুকে বসে আছে, সেই জেহাদি শক্তি যারা মা, বন্দে মাতারম এই শব্দগুলোকে বলতে চায় না। এবং একটা খুব মারাত্মক কথা বলেছে, দেখুন, যে সেকুলার গান গান, সেকুলার গানটা কোনটা? সেকুলার গান কোনটা? কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, ওইগুলো সেকুলার গান নাকি? তো সেকুলার গানের একটা নতুন শব্দ আমরা শুনলাম, যে আজকাল সেকুলার গান এই তৃণমূলের পশ্চিমবঙ্গে হয়েছে। বা আমরা যে ন্যারেটিভ সেট করে দিয়ে গেছে সেইটা এখনো আমরা বয়ে চলেছি, যে কারণে একজন উঠে দাঁড়িয়ে সে বলছে, সেটা প্রাইভেট স্কুল খুলেছে, স্কুলটার নাম আবার কি সাউথ পয়েন্ট, একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এবং সেই স্কুলে গান গাইতে গিয়েছেন লগ্নজিতার গান। লগ্নজিতা কি ধরনের গান, এটা গান সেটা জেনেই তো ওনাকে ডাকা হয়েছিল। তো ওনারা ওই কি বলে কাওয়ালি টাওয়ালি ডেকে পাঠাতে পারতেন। তো উনি লগ্নজিতারও গান শুনবেন, আবার বলবেন যে সেকুলার গান এটা নতুন শব্দ এলো, যে সেকুলারও গান হয় কিছু, গণসঙ্গীত গাইলে হয়তো ভালো হতো। তো এই যে ভণ্ডামি চলছে, এবং এই কারণে কি দেশভাগ হয়েছিল? 1947 সালে দেশভাগ যখন হয়েছিল, কিছু মানুষ ছেড়েছিলেন তাদের ধর্মের একটা রাষ্ট্র বানাতে হবে, তারা ওখানে চলে গেছিলেন। আর এখানে কিছু লোক থেকে গেছিলেন, আমি তাকে স্যালুট করি, যারা থেকে গেছিলেন তারা অখণ্ড ভারতের পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে যারা এই কাজগুলো করছেন, তারা পাকিস্তানে যান, বাংলাদেশে যান, সেখানে গিয়ে সেকুলার গান শুনুন। আমার এখানে বহু সেকুলারের ভণ্ডামি হয়েছে, আর সেকুলারের ভণ্ডামি প্রয়োজন নেই। এবং দূর দূর পর্যন্ত এই সেকুলারিজম এই খুব মানে পশ্চিমবঙ্গের ভয়াবহ ক্ষতি করে দিয়েছে সেকুলারিজম। এবং তার ফলরূপ এটা দেখতে পেলাম লগ্নজিতা তিনিও একটু বামপন্থী মানসিকতার মানুষ, আমরা যতদূর জানি। এবার তিনিও বুঝতে পারলেন যে আসলে সেকুলারিজমটা কি। সেকুলারিজম নয়, এটা হচ্ছে একটা ওই আসমানি কিতাবের থেকে আসা যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার ফল যারা এই ভারতবর্ষকে দারুল ইসলাম বানাতে চায়। এই জাগমা গানেই কেন সমস্যা? কারণ জানা যায় যে লগ্নজিতা এর আগে, মানে ওই গানটি গাওয়ার আগে আরো 7-8টি গান গেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই গানটি ঘিরেই সমস্যা কেন? না, এ তো তাহলে জেহাদি আউটলুক। যারা মেয়েদেরকে রান্নাঘরে রাখতে চায়, যারা মেয়েদেরকে সন্তান উৎপাদনের যন্ত্র বলে মনে করে, যারা মেয়েদেরকে ওই কি বলে বোরখায় আবদ্ধ রাখতে চায়, চোখ দুটো খোলা রাখতে চায়, তারা তো মায় আপত্তি করবে। তাই মায় আপত্তি করবে না? মা, আমরা মনে করি যে মা আমাদের দেশটা হচ্ছে দেশমাতৃকা, আমরা সবসময় মাকে দেখি। তারা মহিলাদেরকে মনে করে শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র, তো তারা তো মায় আপত্তি করবেই। মা মানে মহিলা, মা মানে মাসি, মা মানে এবং স্ত্রী, তাকে সম্মান দিতে হবে। তো সেখানে মা বললেই তাদের আপত্তি, এই জন্য বন্দে মাতার মতো গায় না। এটা খুব স্বাভাবিক। এখানে বুঝতে হবে, এখানে যারা এই যে বড় বড় কথা বলেন, দেখুন একটা নির্দিষ্ট ধর্মের লোক তারা মহিলাদেরকে কোন চোখে দেখেন, যে মা শব্দটা থাকার কারণে এই গানটাকে বাদ দিতে হবে, তার বদলে একটা সেকুলার গান গাইতে হবে। সেকুলার মানে পুরুষতন্ত্রের গান। তো আজকে সেই ফেমিনিস্ট মহিলারাই বা কোথায়, যারা কলকাতার রাস্তায় টামেন ফেমিনিজমের দাবিতে, মহিলাদের অধিকার, তারা কোথায় গেল? দেখছে এই যে গায়িকার গান গাওয়ার উপরে যে শারীরিক একটি হেনস্থার অভিযোগ সামনে এসছে, কারণ বাংলায় কি কোনো শিল্পীরা বা কোনো মানুষই কি নিরাপদ নয়? কি বলছেন? কেউ নিরাপদ নয়। কোথায় আজকে লগ্নজিতাকে কালকে নাকি মারতে গেছিল, তো কোথায় মোমবাতি মিছিল, কোথায় অপর্ণা সেন, কোথায় কৌশিক বাবুরা, তারা যে রাস্তায় নেমেছিলেন, আজকে তারা কোথায়? আজকে তারা নেই, কারণ তারা সেদিনকে একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য বসেছিলেন। তাদের সব চাহিদা পূরণ হয়ে গেছে, তাই তারা এখন বুদ্ধিজীবীরা তারা সুন্দর এখন ঘুম দিচ্ছেন। তাই বাংলাদেশে যখন সংখ্যালঘুরা মারা যায়, বাংলাদেশে যখন হিন্দুরা মারা যায়, তখন এদের কোনো রকম চিন্তা হয় না। আজকে দেখুন খুব অদ্ভুতভাবে একটা বিষয়, আমি বাংলাদেশ প্রশ্নে ঢুকে পড়ছি এই কারণেই, যে যখন দীপুদাসকে যখন ওরকম ভাবে জ্বলন্ত পুড়িয়ে মারা হলো, তখন এই যারা প্যালেস্টাইনের জন্য কাঁদেন, দূরবীন দিয়ে প্যালেস্টাইন দেখেন আর কি, কিন্তু তার দূরবীনটা খুললে তার সামনেই বাংলাদেশ, সেটা দেখতে পান না। তাদের কোনো আত্মীয় স্বজন কেউ প্যালেস্টাইনে নেই, বাংলাদেশের হিন্দুদের তারা দেখেন। এবং যারা এটা বলেন তারা আবার বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু, তাদের বাপ ঠাকুরদার ইতিহাস তারা ভুলে যান, তারা কোনো প্রতিবাদ করেন না। যেই উদিচি একটা বামপন্থী সংগঠন, তার যেই বাড়িতে আগুন লাগলো, তখন এরা এখন প্রতিবাদে নেমে পড়েছেন বিকাশ বচ্চনরা। অর্থাৎ বামপন্থীদের গায়ে টোকা লাগলে
তারা মানুষ আর হিন্দুরা মানুষ না, তাই হিন্দু পুড়লে বামপন্থীদের চোখ দিয়ে দুফোটাও জল গড়ায় না। এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্য। দাদা দেখা যাচ্ছে যে আমরা যতদিন ধরে আপনি বাংলাদেশ প্রসঙ্গে ঢুকলেন সেই সূত্রেই বলা যে বাংলাদেশে আমরা জানি জেহাদি নিয়ে এত দাপাদাপি এত সমস্যা, কিন্তু উনি তো যে গানটি গাইছিলেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গেছেন, তারা কি পশ্চিমবঙ্গে কি বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে? অবশ্যই পশ্চিমবঙ্গ তো এখন পশ্চিমবঙ্গ ধীরে ধীরে, এটা বারবার বলছে, এটা পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। এটা ডিপ স্টেটের একটা থিওরি যে কিভাবে বাংলাদেশে এটা পরিণত করা যায়। দেখুন, পাকিস্তান এর পেছনে পরিষ্কারভাবে যুক্ত। পাকিস্তান জানে যে তারা পশ্চিম ফ্রন্টে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে পারবে না, কারণ তারা সরাসরি যুদ্ধ করতে গেলে তাদের পাকিস্তান ভেঙে টুকরো হয়ে যাবে, বালুচিস্তান আলাদা রাষ্ট্র হয়ে যাবে, সিন্ধু দেশ আলাদা রাষ্ট্র হয়ে যাবে, পাখতুনখোয়া যেখানে টিডিপি যারা আছে তারা গিয়ে যোগ দেবে হচ্ছে আপনার আফগানিস্তানের সঙ্গে, পাকিস্তান সরকার হয়ে যাবে। সুতরাং সেইটাকে দিক থেকে যাতে নজর ঘোরানো যায়, তার জন্য তারা ইস্টে অর্থাৎ বাংলাদেশে সেই 71-এর মতো খেলা শুরু করেছে। এখানে একটা প্রক্সি ওয়ার চালাচ্ছে, সমস্ত জেহাদিকে বার করে দিচ্ছে। ইউনুস একটা সবচেয়ে বড় জেহাদি। এখনকার জেহাদিরা কিন্তু আপনার ওই আর্মস ফার্মস নিয়ে ঘুরে বেড়ায় না, এখনকার জেহাদিরা কোট প্যান্ট হ্যাট টাই পরে ঘুরে বেড়ায়। ইউনুস একটা জেহাদি, তার প্রমাণ দেখতে পাচ্ছেন যে অর্থনীতিতে নোবেল পাওয়া একটা লোক নাকি, এটা নোবেল পেয়েছেন শান্তিতে, সেই লোকটা আজকের দেশের অশান্তির জন্য সবচেয়ে বেশি দায়ী। শান্তিতে নোবেল পাওয়া এটা জেহাদি। সেই জেহাদিকে সামনে রেখে আজকে ওখানে ঘুঁটি সাজাচ্ছে হচ্ছে আইএসআই, এবং যেটা আমাদেরকে ডিস্টার্বের কারণ হয়ে যাচ্ছে। এবং এটা খুব ধীরে ধীরে পরিকল্পিতভাবে 71 সালেও এইভাবে পাকিস্তানকে, পুরো পাকিস্তানকে হিন্দু শূন্য করার চেষ্টা হয়েছিল। আজকেও বাংলাদেশকে হিন্দু শূন্য করার পরিকল্পনা হয়েছে, এবং সেখানে মুক্তিমানা মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষ আছেন, তাদেরকে যাতে সরিয়ে দিয়ে ওখানে একটা শরীয়ত শাসন ব্যবস্থা, ইসলামিক স্টেট কায়েম করা যায় তার চেষ্টা হচ্ছে। সেটা নিয়ে এখানে কোনো আন্দোলন নেই, কোনো আন্দোলন নেই, কেউ রাস্তায় নামছে না, কেউ করার চোখে বলে ও বাংলাদেশে আমরা চলে এসেছি, আমাদের কি হবে। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে, পাশের ঘরে আগুন লাগলে আমার ঘরেও আগুন লাগবে, সেটা তার ভুলে যাচ্ছেন। এই আগুন খুব কাছে চলে এসছে। খাগড়াগড় বিস্ফোরণ ছিল একটা জাস্ট সংকেত, আর আজকে এই জঙ্গিরা আমার বাড়ির আশেপাশে কোথাও ঘাঁটি গেড়ে বসে আছে কিনা আমি জানি না, কারণ এসআইআর এর ফলে যেসব পালিয়ে গেল, যা ঢুকলো টুকলো, এগুলোতে বোঝা হচ্ছে যে এখানেও কিন্তু জঙ্গিরা বহাল তবিয়তে আছে। কাল বাংলাদেশের হিন্দুদের উপর এরকম নির্যাতন হচ্ছে, তাহলে কি এবার কি ইউনিশ সরকারের কি পতন হতে চলেছে, কি বলবেন? বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন আজ থেকে হচ্ছে না, 1947 সাল থেকে, যেদিন থেকে ওটা কেটে আলাদা হয়ে গেছে, সেদিন থেকে ওই যোগেন মন্ডল নামক একটা ভণ্ড লোকের কারণে বাংলাদেশের যে হিন্দুরা ছিলেন, বিশেষ করে তপশিলি সম্প্রদায়ের হিন্দুরা, তারা এই পাশে আসতে পারলেন না, কংগ্রেসের সঙ্গে চক্রান্ত করে ওখানে হিন্দুদেরকে রেখে দেওয়া হলো। কিন্তু নির্যাতন থামেনি। খোদ যোগেন মন্ডল, যিনি ওখানে আইনমন্ত্রী ছিলেন, তিনি পালিয়ে এসে লাস্টে এখানে মারা গেলেন, কিন্তু হিন্দুদের ওখানে রেখে দিলেন। তারপর 71 হলো, 71 হওয়ার পরে মানুষ মনে করলো যে এবার বোধহয় জায়গাটা একটা ঠিক জায়গায় পৌঁছবে, সেখানে হিন্দুরা তাদের কথা বলতে পারবেন। 75 সালে বঙ্গবন্ধুকে ওই জেহাদি শক্তি আবার খুন করলো। তারপর থেকে তো পর ঘটনা ঘটছে। হিন্দু ক্রমাগত শূন্য কমতে থাকছে, কমতে এখন মাত্র 6% বা 7% এসেছে। অথচ এদিকে দেখুন, এইখানে মুসলিম জনসংখ্যা ক্রমাগত বাড়তে আজকে আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা শুরু করেছে। এরকমটা হওয়ার কথা ছিল না। যদি সেদিনকে জনসংখ্যার ভিত্তিতে বিনিময়টা হতো, তাহলে আজকে এই জায়গাটা হতো না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের করতে দেওয়া হয়নি, যার ফলে হিন্দুরা ওখানে থেকেছেন। এবং হিন্দু শূন্য করার একটা প্ল্যান, এটা আইএসআইয়ের প্ল্যান, এবং হিন্দু শূন্য করা এবং ভারতকে টুকরো টুকরো করা। বাংলাদেশে যদি জেহাদিরা ক্ষমতায় চলে আসে, আমি খুব পরিষ্কারভাবে বলছি, আমাদের এই পশ্চিমবঙ্গ থাকবে না, এটা পশ্চিম বাংলাদেশ হবে। আমরা 7 সিস্টারকে ধরে রাখতে পারবো না। অবিলম্বে বাংলাদেশের উপর পেনিট্রেট করা উচিত, বাংলাদেশকে কেটে টুকরো করে দেওয়া উচিত, না হলে বাঁচানো সম্ভব নয়। এবং সমস্ত সীমান্ত দিয়ে, আরে কাকে আপনি খাবার পাঠাচ্ছেন? যারা প্রতি মুহূর্তে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে কি পক্ষে কি বিপক্ষে, তারা একটাই সুর, ভারত বিরোধিতার সুর। আমার 7 সিস্টারকে কেটে ফেলে দেবে, চিকেন নেক নিয়ে নেবে, বঙ্গোপসাগর দখল করবে। যাদেরকে স্বাধীনতা ভারত সরকার এনে দিয়েছিল, আমার সৈন্যের রক্তের বিনিময়ে তারা ওই বাংলাদেশের পতাকা উড়াতে পেরেছিল, তারা এগুলো সব ভুলে গেছে। এটা অকৃতজ্ঞ। আমি দুটো দেখিনি। আসলে অকৃতজ্ঞ বলতে আমি বলবো যে সাধারণ মানুষ এখানে বিষয়টা নয়, এখানে ঘটনাটা ঘটাচ্ছে জিহাদি। 1 লাখ বা 1.5 লাখ জিহাদি, হয়তো জিহাদি মানসিকতার লোক, যারা গোটা বাংলাদেশের ওপর এখন চেপে বসেছে, এবং তাদের নাটের গুরু হচ্ছে ওই তথাকথিত নোবেল জয়ী শান্তিদূত ইউনুস। শান্তি না অশান্তির দূত, এটা জঙ্গি ইউনুস।
প্রতিবেশী রাষ্ট্রে এত বড় একটি ঘটনা ঘটছে, এত অশান্তি হচ্ছে, কিন্তু ভারত এখনো চুপ কেন? ভারত কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না? দেখুন, নীরবতা মানেই কিন্তু মানে মৌনতা থাকা নয়। ভারত তার কৌশল সাজাচ্ছে এবং সেই কৌশল সাজিয়ে তার যোগ্য জবাব ভারত দেবে। মনে রাখবেন, এই ভারত কিন্তু পরিবর্তনকামী ভারত। এই ভারত কিন্তু একটা সময় পাকিস্তান সীমান্তে আমাদের সেনাদের গলা কেটে ফেলা হতো, তারপর সেনারা জিজ্ঞেস করতো আমরা গুলি চালাবো কিনা। এখন কিন্তু তা নয়, পাকিস্তান সীমান্তে বলা হয়েছে একটা গুলি চললে পাল্টা গুলি চালাতে হয়। পাকিস্তান সব সীমান্তেই বলা হয়েছে। এই ভারত অপেক্ষা করছে, কৌশল সাজাচ্ছে। ভারত যে প্রত্যাঘাত করবে, ইউনুসকে ওই কুকুরের মতো পালাতে হবে। এবং ওখানে যারা দাঁড়িয়ে ওরকম স্লোগান দিচ্ছে না, তাদের গুলি কটা পেটে ঢুকবে তারা নিজেরাও জানে না। গতকাল মোহন ভগবতজি কলকাতায় এসেছিলেন এবং বললেন যে পরিবর্তনের একটি ইঙ্গিত দিলেন। তো এইবার কি তাহলে বাংলায় পরিবর্তন আসতে চলেছে, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বারবার বলি, বাংলার পরিবর্তন আসবে কি আসবে না সেটা ঠিক করবে বাংলার মানুষ। বাংলার মানুষ যদি মনে করেন যে তারা পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না, তারা শ্যামাপ্রসাদের হোমল্যান্ডকে রক্ষা করবেন, তাহলে তারা পরিবর্তন অবশ্যই করবেন। আর যদি না পরিবর্তন করে, আজ লগ্নজিতা হয়েছে, কাল অন্য কোনো বিখ্যাত গায়ককে কান ধরে নামিয়ে উঠবোস করানো হবে। সুতরাং পরিবর্তনের দায়টা সম্পূর্ণ হয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন না তারা কোন জায়গায় ফেসে গেছেন। কয়েকদিন আগে মমতা ব্যানার্জি একটি বক্তৃতা দিয়েছেন, তাতে বলেছেন যে গ্রাজুয়েশন পাশ করে যদি কিছু না হয় তাহলে চা ঘুগনি বিক্রি করুন। তা ওনার বাড়ির লোক তো কেউ চা ঘুগনি বেচেন না, তাহলে উনি সাধারণ মানুষ যারা শিক্ষিত মানুষ তাদেরকে চা ঘুগনি বেচতে বলছেন, কি বলবেন এই বিষয়ে? একটা সময় তো উনি মোদিজিকে চাওয়ালা বলে কটাক্ষ করেছিলেন। তো মোদিজি চাওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সারা বিশ্বের মানুষ আজকে মোদিজির পেছনে দৌড়চ্ছেন। এখন উনি আবার নিদান দিচ্ছেন যে আপনারা চাওয়ালা হন। তো পশ্চিমবঙ্গে তো শিল্প নেই, অনেক আগেই উঠে গেছে। তো উনি যদি চাওয়ালা ঘুগনিওয়ালা হতে বলেন, তাহলে এই প্রত্যেক বছর ঘটা করে টাকা পয়সা খরচ করে এই শিল্প সম্মেলনে কারা আসে, কি চুক্তি হয়, কটা কারখানা তৈরি হয়? টাটার ন্যানোকে না করতে দেওয়ার মধ্য দিয়ে যে বার্তা ভারতবর্ষের শিল্প মহলের কাছে পৌঁছে গেছে এবং বিদেশের শিল্প মহলের কাছে, এখানে কেউ ইনভেস্ট করবে না। তাই এখানে ইনভেস্টমেন্ট হয় না। এখানে শিল্প সম্মেলনের নামে একটা আমোদ প্রমোদ হয়, খাওয়া দাওয়া হয়, মৌ স্বাক্ষরিত হয় এবং বড় বড় কথা বলা হয় আমরা এত কিছু করছি। এই বিদ্যুৎ ব্যাংক একটা শব্দ শুনেছিলাম, আমি জানি না বিদ্যুৎকে ব্যাংকিং করা যায় কিনা, এরকম উদ্ভট সমস্ত কথাবার্তা, যেমন সেকুলার গান, বিদ্যুৎ ব্যাংক, তারপর হাম্বা কাম্বা, এই ধরনের কবিতা। আর বাংলাটা পুরো একটা হচপচ হয়ে গেছে। এখানে বাঙালি যারা অস্মিতার কথা বলে, তো বাঙালি অস্মিতা হলে কেন বাবা পাঠ্য বইয়ে জলকে পানি লেখা হয়? এটা কি ধরনের বাঙালি অস্মিতা? কেন বাবা ওই ফুপা ফুপি এসব তো আমাদের বাঙালি অস্মিতার মধ্যে পড়ে না। তাহলে ভোটের সময় বাঙালি অস্মিতার কথা আসে, অথচ কিন্তু একটা আরবিক ভাষাকে এখানে পড়ে দেওয়া হয়, তখন কিন্তু বাঙালি অস্মিতার কথা আসে না। তাই পশ্চিমবঙ্গে ঘুগনি বিক্রি করতে বলবে, তেলে ভাজা বিক্রি করতে বলবে। আমি তো দেখলাম মুখ্যমন্ত্রীর কথা উৎসাহিত হয়ে আমাদের এই বাগাওতিন মোড়ের থেকে একটু আগে একজন ওই তেলে ভাজার দোকান করেছেন, তাতে নাম দিয়েছেন চপ শিল্প। এটা এখন উনি মানে কি বলবো, কটূক্তি করেছেন না ভালোভাবে নিয়েছেন আমি জানি না। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব খারাপ। কারণ যখন ওই মাঝে মাঝে আমাকে বাইকে চেপে যেতে হয়, তখন দেখি যারা বাইক চালায় তারা সবাই শিক্ষিত ছেলে। তাদেরও স্বপ্ন ছিল তারা কোনো একটা কারখানায় চাকরি করবেন, সেই স্বপ্ন তাদের পূর্ণ হয়নি, কোনো একটা অফিসে চাকরি করবেন। কিন্তু যেটা হয়েছে, তাদের আজকে বাইক সওয়ারি হয়ে আমাদেরকে বহন করতে হচ্ছে। এটা সত্যি এই পশ্চিমবঙ্গ বিধান রায়ের পশ্চিমবঙ্গ নয়, এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ নয়। সর্বশেষ প্রশ্ন হচ্ছে আজকে, সেটা হচ্ছে দেখা গেল যে আজকে বিএলওরা আবার আন্দোলন করছে ইসিআই দপ্তরে এবং রীতিমতো ব্যারিকেড ভাঙচুর করে যাচ্ছে। খসড়া তালিকা তো প্রকাশ হয়ে গেছে, এখন প্রচুর সময় বিএলওদের হাতে কাজ করার জন্য। তাহলে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম ভাঙচুর, কিরকম এটা অত্যাচার? কারা, কোন বিএলও, কাদের বিএলও? আমরা এমনও দেখেছি যে ছাত্র সংগঠনের সম্মেলনে অধ্যাপক চলে গেছেন। আমরা এমনও দেখেছি যে ওই অধ্যাপকদের সম্মেলনে সরকারি কর্মচারী চলে গেছেন। তো এখানে বিএলও কারা, কারা আন্দোলন করছে? আচ্ছা আপনি আমাকে বলুন তো, শুধু কি পশ্চিমবাংলায় এই এসআইআর হচ্ছে? তা তো নয়, ভারতবর্ষের আরো 11টা রাজ্যে এসআইআর হচ্ছে। কোথাও আপনি শুনেছেন যে বিএলওরা রাস্তায় নেমে আন্দোলন করছে? কোথাও শুনেছেন বিএলও নাকি আত্মহত্যা করেছে? কোথাও শুনেছেন যে বিএলওর বাড়িতে হামলা হয়েছে? কোথাও শুনেছেন? সেখানে হচ্ছে এবং নাম বাদ পড়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বেশি উত্তরপ্রদেশে। সেখানে কিন্তু কোনো আলোচনা নেই। সেখানে বিরোধী দল বলুন, শাসক দল বলুন, ওখানে বিজেপি ক্ষমতায় আছে,
বিরুদ্ধে কংগ্রেস আছে, সমাজবাদী পার্টি আছে, তারা কেউ হচ্ছে না, সবাই বিষয়টাকে অ্যাকসেপ্ট করছে। এটা তো সহজ একটা প্রক্রিয়া, কয়েক বছর বাদে বাদে হয় ভোটার তালিকার সংশোধন। তাহলে জ্বালা কার? জ্বালা হচ্ছে যারা অনুপ্রবেশকারীদের ভোটে যেতে জ্বালা তাদের। সেই অনুপ্রবেশকারীদের নামগুলো যখন বাদ যাচ্ছে, যখন দেখা যাচ্ছে যে একজন মানুষ তিনি 5 বছর বয়সে দুটো বাচ্চার বাবা হয়ে গেছেন, যখন দেখা যাচ্ছে যে বাবাকে মানে বাবা সাজানো হয়েছে শ্বশুরকে, কিংবা বাংলাদেশ থেকে আসা একজন মানুষ এখানে এসে তিনি জামাই হয়ে বাবাকে শ্বশুর সাজিয়ে, শ্বশুরকে বাবা সাজিয়ে তিনি যা হয়েছেন, আমরা কি দেখলাম? যদি এই বিএলওর এই বিষয়টা আমরা দেখলাম কি, নকল বাবা, জামাই পাড়া, এটা আমরা দেখলাম পাড়ায় পাড়ায় জামাই পাড়াগুলোরই নকল বাবা, জামাই পাড়া বানাও। তো বাবা ভাড়া পাওয়া যায়, জামাই ষষ্ঠীর সময় দেখবেন সোশ্যাল মিডিয়ায় লেখা থাকে জামাই ভাড়া পাওয়া যায়, এখন বাবাও ভাড়া পাওয়া যাচ্ছে। অনেক বাবা জানেনই না তিনি কতগুলো সন্তান উৎপাদন করেছেন, এরকম ঘটনাও এসছে। 5 বছর বয়সে, মানে নাবালক বাবা, এত কম বয়সে যে বাবা হওয়া যায়, এটা গিনেস বুকে নাম উঠতে পারে। পশ্চিমবঙ্গ সরকার এটা গিনেস বুকে আবেদন করতে পারে যে পশ্চিমবঙ্গে 5 বছর বয়সে 2 ছেলের বাবা হওয়া যায়। এটা অদ্ভুত একটা ঘটনা। সুতরাং আমরা এতগুলো জিনিস দেখছি, এর আগে তো অনেক কিছু দেখেছি, কবিতা, ছড়া, গান, সব কিছু দেখেছি। আবার ওই কি বলে আপনার সরস্বতীর মন্ত্র, সব দেখেছি। এখন এগুলো বাকি ছিল, এগুলো দেখছি।